গুড মর্নিং। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ, কালকে ড্রয়িংগুলো করতে বলেছিলাম, সবাই করেছিলি? কয়েকজন তো শুধুমাত্র দিয়েছিস দেখলাম। ম্যাডাম আমি একটু বাইরে আছি বলে আমার করা হয়নি। কে বলছিস, কল্যাণ? হ্যাঁ। ঠিক আছে, করে নিবি বুঝলি, না করলে না তোদের ড্রয়িং গুলো এখন মানছি নেই, কিন্তু ড্রয়িং গুলো করলে না ডায়াগ্রাম যখন আঁকবি তখন তোদের বুঝতে সুবিধা হবে। ভুলে যাবি না কোন লেয়ারের পর কোন লেয়ারটা আছে, ভুলে যাবি না। দেখ, আজকে যেটা ঠিক বলছিলাম আছে, সেটা হচ্ছে আহ হ্যাঁ, কিছু বলছিস? বলে আমি আজকের মধ্যে তাও চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, শোন, যেটা বলছিলাম, আমাদের যেটা টপিক ছিল সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবিল, মানে মেইনলি কেবিলটা নিয়ে একটু পড়বো। কেবিলটা নিয়ে অলরেডি আমরা জানি, কিছু কিছু জেনেওছি। আন্ডারগ্রাউন্ড কেবিল নিয়েও জানবো। আগের দিন বলেও ছিলাম লেয়ারগুলোর ব্যাপারে, আর প্রপার্টি গুলোর ব্যাপারে বলেছিলাম। তো প্রপার্টি গুলো মনে আছে? যাকে ধরবো সে পারবি। কালকে একটা জিনিসকে নিয়ে অনেক আহ, গোলমাল হয়েছিল সবারই। তো যেটা কালকের প্রশ্নটাই আজকে আবার করি, যে যেটা কেবল ইনসুলেশন যেটা করা হয় ইনসুলেটিং মেটেরিয়ালের প্রপার্টি হিসাবে, আমি বলছিলাম যে ইনসুলেটিং মেটেরিয়ালের প্রপার্টি গুলো কি কি হওয়া উচিত। তো সেক্ষেত্রে একটু গোলমাল হয়েছিল সবারই। তো আজকে আবার সেই প্রশ্নটাই করব। যাকে বলবো সে উত্তর দিবি, ঠিক আছে? সবাই উত্তর দিবি না, যাকে বলবো সেই উত্তর দিবি। ধনঞ্জয় আছিস? মানে সুজয় ভারতী, রেসপন্স কর। আমি যাকে বলবো সেই উত্তর দিবি। শুনতে পাওয়া যাচ্ছে কথাগুলো? হ্যালো? হ্যাঁ ম্যাম। উত্তর না দিলে আর কি করা যায়? রাকেশ, কাল ক্লাস করেছিলি? রাকেশ, ক্লাস করেছিলি? এই শুনতে পাচ্ছিস না বলতো? সাড়া দিচ্ছিস না কেন? অদ্ভুত তো তোরা। মুক্তা, তুই ছিলি? হ্যাঁ ম্যাম। বল, ইনসুলেটরের মধ্যে বা এই যে কেবল গুলোর যে ইনসুলেটিং যে মেটেরিয়াল গুলো রয়েছে সেগুলোর যে প্রপার্টি আমরা জেনেছিলাম, রেজিস্ট্যান্স কিরকম হওয়া উচিত, হাই না লো? ম্যাম হাই। কেন? ম্যাম কারণ ওটার মধ্যে ইলেকট্রিসিটি। বল। ম্যাম হাই হওয়া উচিত কারণ মানে ওইটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি গুলো ফ্লো করবে। হাই বলতে মানে ভেরি হাই হবে আর কি। হ্যাঁ, ভেরি হাই হবে। কেন হাই হবে? কারণ রেজিস্ট্যান্স বলতেই আমরা জানি যে রোধ। সেটা কি, হ্যাঁ কোন জিনিসটাকে রোধ করে? না ইলেকট্রিসিটি ফ্লো অফ ইলেকট্রিসিটি বা কারেন্ট যাটাকে বাধাপ্রাপ্ত করে বা বাধা দেয়। তাই ইনসুলেটিং যে মেটেরিয়াল গুলো হবে সেগুলোতে রেজিস্ট্যান্স যেটা থাকবে সেটা খুব হাই রেজিস্ট্যান্স থাকবে। হ্যাঁ ম্যাম। এতটাই হাই থাকবে যে যেটাকে অতিক্রম করে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে না। তাই হাই হাই রেজিস্ট্যান্স থাকবে, অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে। দেখ, আজকে তোদেরকে একটা জিনিস শো করছি। অনেকেই ড্রয়িং গুলো করেছিস, ড্রয়িং গুলো একটু দেখে নি। তোদেরকে ইয়ে করেই দেখাই, সবাই কিরকম এঁকেছিস দেখ। যারা এঁকেছিস তাদের গুলো আমি দেখলাম, সবগুলো দেখা হয়নি, দেখে নে তবুও তোরা। সুব্রত,
লেড সিট যেটা এঁকেছিস না, যেটা লেড সিট লিখেছিস, ওটা মেটালিক সিট লিখবি। হ্যাঁ, লেড সিট বলতে পারিস, বাট লিখবি যখন তখন মেটালিক সিটটাই লেখা ভালো। কারণ ওই যে মেটালিক সিটটা, ওটা লেড দিয়েও তৈরি করা হয় যায় আর অ্যালুমিনিয়াম দিয়েও তৈরি হয়। লেড সিট ঠিক আছে, ভুল নয়, বাট মেটালিক সিট লেখার চেষ্টা করবি, ঠিক আছে? ওকে ম্যাম। বেগিং, আর্মারিং, সার্ভিং, হ্যাঁ ঠিক আছে, বাট সোজা সোজা করে দিয়েছিস, সেই জিনিসগুলো একটু কাট করার চেষ্টা করবি, ঠিক আছে? তাহলেই ঠিক আছে। এখন তাড়াহুড়া করছি। হ্যাঁ, আমি তোদেরকে কালকে দিয়েছিলাম কোনো, না দিইনি? হ্যাঁ, এই যে এই জিনিসটা লেড সিট আছে, ঠিক আছে, কিন্তু আমরা ইয়ে করার চেষ্টা করব, মেটালিক সিট লেখারই চেষ্টা করব। এটা ভালো হয়েছে। কনস্ট্রাকশনাল, শুভদীপ, শুভদীপ ঠিক আছে, ভালো হয়েছে। দেন গৌরব মোদক, হুম ঠিক আছে। জয়ন্ত, হুম ঠিক আছে। প্রীতম, প্রীতমেরটাও একটু গোলমাল। এই কি লিখেছিস? কনস্ট্রাকশন অফ কাপল কি লিখেছিস? আর একটু কাট করবি, এগুলো সোজা সোজা হয়ে গেছে, এগুলো এক একটা করে লেয়ার না, একটার পরে একটা ঢোকানো আছে, সেরকম ধরনের করবি। দেখ, তোদের কিন্তু এই ড্রয়িং গুলো করার একটাই অর্থ, মেন যে জিনিসটার জন্য আমি তোদেরকে ড্রয়িং গুলো করতে বলছি সেটা হচ্ছে যে লেয়ারিং গুলো থাকে না, তোরা আঁকলে না বুঝতে পারবি কোনটার পরে কোনটা আছে, কোনটার পর কোনটা আছে। যদি তোদের হঠাৎ করে প্রশ্ন করা হয়, তোরা নাহলে ভুলে যাবি। ওই কারণে বলছি, ছবিটা দেখে মনে রাখার চেষ্টা করবি। অনেক সময় কি হয়, হঠাৎ করে তোদেরকে বললো বেডিং, বেডিং নিয়ে তোমরা বলো বা লেখো, একটুখানি শর্ট নোট লেখো ছোট করে। তো তখন তোদের যদি ছবির ডায়াগ্রামটা মনে থাকে, তাহলে তোরা ইজিলি লিখতে পারবি যে কোন ভাবে, বা ছবিটা এঁকে দিলি, ছবিটাতেও খুব কাজ হয় যে কোনো জিনিসে, যখন কোনো নোটস ইয়ে হবে, ড্রয়িং এ খুব ইয়ে হয়। এটা কার? রুবলার, একটু পেন্সিলটা ডার্ক করার চেষ্টা করবি। হ্যাঁ, ছবি ভালো হয়েছে কিন্তু একটু অস্পষ্ট লাগছে। ওটা একটু করে নিবি। মুখটা একটু ভালো করে আঁকতে হবে, ঠিক মতো হয়নি, ঠিক আছে? একটু ভালো করে আঁকার চেষ্টা করবি। হ্যাঁ ম্যাম। এমনি ঠিক আছে, ঠিক আছে নে, আপাতত এটা হলো। আমি আজকে একটা স্ক্রিন শেয়ার করবো, সেটা হচ্ছে কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল জিনিসটা কি, যে নোটস গুলো দেবো বলেছিলাম, সেই নোটস এর উপর ভিত্তি করে, ঠিক আছে? তোরা ওগুলো পড়বি। আগের দিন অলরেডি হয়েওছে, ইনসুলেটিং মেটেরিয়ালের কি কি প্রপার্টি থাকা দরকার, বা কি কি মেটেরিয়াল আমরা ইউজ করি ইনসুলেটিং মেটেরিয়াল হিসেবে, কি কি করি, যাকে জিজ্ঞাসা করবো সে বলবি। রিকন বল, কি কি মেটেরিয়াল আমরা ইউজ করি, দুটো বল। ম্যাম কি বললেন? প্রশ্নটা আরেকবার বলুন। আমি বললাম যে ইনসুলেটিং মেটেরিয়াল কেবলের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি আন্ডারগ্রাউন্ড কেবলে। ম্যাম হ্যাঁ, একটা রিকন বল। রুবার বললেন। হ্যাঁ, রিকন বল, রিকল বল। ম্যাম রুবার, কি? একটা রুবার, রুবার রাবার। রাবার, উচ্চারণটা ভুল করছিস, রাবার, ঠিক আছে। হুম। আর আর আরেকটা হচ্ছে বল। পিভিসি, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। ইয়েস, ঠিক আছে। রুবলার, বাকি দুটো বলো। রুবলার, রেসপন্স কর। রুবলাল, দেখ এই ছেলে কথা বলে না। এই তোদের কি ভালো লাগছে না ক্লাস? হ্যাঁ ম্যাম, ভালো লাগে। হ্যাঁ, তাহলে বল আর দুটো মেটেরিয়ালের নাম বল, ইনসুলেটিং মেটেরিয়াল। রিকন তো দুটো বললো, রাবার আর পিভিসি বললো, বাকি আর দুটো বল, বল। বল রে, মনে পড়ছে না? ইমপ্রেগনেটেড পেপার, ভিআইআর যেটাকে বলছিলাম, ভালকানাইজ ইন্ডিয়া রাবার, ভালকানাইজ কেমব্রি যেটাকে এম্পায়ার টেপও বলে, ভুলে গেছিস? কালকে বললাম যে
এই দেখ কালকে এই যে এগুলো কে একজন ইয়ে করেছিল, সেই জন্যই দেখতে পেলাম যে দিয়েছিস, খুব ভালো করেছিস। ম্যাম আমি দিয়েছি আমি। এই যে দিয়েছিল দেখলাম, মেরে কোথায় দিয়েছি গেল? ম্যাম, স্ক্রিনশট এই যে মেরে দেখুন। দিয়েছিলাম, দিয়েছিলাম, লিখতে বললে দিয়েছিলাম, লিখিসনি? তাহলে লিখতে হবে, না লিখলে মাথায় কিচ্ছু থাকবে না। যত পারিস, যতটুকু বুঝছিস, যতটুকু পড়ছিস, লিখতে থাকবি। লিখলে অনেক বেশি কাজ করে পড়া। ঠিক আছে, দেখ আজকে যেটা দুটো ইয়ে পার করছি নোটস, সেটা একটু ফলো কর। কেবিল, দেখ কেবিল বলতে কি বোঝায় বলতো? অ্যাকচুয়ালি কেবিল বলতে আমরা কি বুঝি? এক ধরনের কন্ডাক্টর। ঠিক আছে, কেবিল কন্ডাক্টর এগুলো একই কথা। পোর্ট, কেবল, কন্ডাক্টর এগুলো সব একটা একটা জিনিসেরই সিনোনিমস। ঠিক আছে, এগুলোকে আমরা কেবল কন্ডাক্টর, মানে অ্যাকচুয়ালি কন্ডাক্টরটাকে আমরা কেবল বলতে পারি, সেটা কি ইনসুলেটেড কন্ডাক্টর। যেগুলো ওভারহেড আন্ডারগ্রাউন্ড, যেগুলো আমি তোদেরকে বলেছিলাম, ওভারহেড ট্রান্সমিশন লাইনের যে কেবলগুলো থাকে বা আন্ডারগ্রাউন্ডে যেগুলো থাকে, ওভারহেডের মধ্যে থাকে, ইনসুলেটেড আনইনসুলেটেড থাকে, ইনসুলেশন করা থাকে না। হ্যাঁ, কে কিছু বলছিস? হ্যাঁ, সত্যবার ভাষাটা কিচ্ছু শুনতে পাচ্ছি না, তুই টেক্সট কর, কিচ্ছু বুঝতে পারছি না। দেখ যেটা বলছিলাম, কেবল মানেই হচ্ছে কন্ডাক্টর, কিন্তু কন্ডাক্টরটা কি হবে না, ইনসুলেটেড থাকবে। দেখ একদম পুরো ভালো ইয়ে তো, খুব জটিল ইংলিশে লিখিনি, তোদের সুবিধা হবে। The insulated conductor or শুধু conductor may or may not be provided with an overall mechanical protective covering। ঠিক আছে, একটা মেকানিক্যালি প্রোটেক্টিভ কভারিং করা থাকে, সেগুলোকে আমরা কেবলস বলি। ইন শর্ট, এনি কন্ডাক্টর which is provided with an insulated, ঠিক আছে, যেগুলোকে, যে সমস্ত কন্ডাক্টর গুলোকে সুবিধার জন্য বা ভালোভাবে পরিচালনা যাতে করা যায় সেগুলোকে দিয়ে, সেই সবের জন্য যখন ইনসুলেশন করা হয়, সেই জিনিসগুলোকে আমরা বলি কেবল। ঠিক আছে, এবার আসছি আন্ডারগ্রাউন্ড কেবল। সেটা তো আমরা পরিষ্কার কথাটার মধ্যে দিয়েই বুঝতে পারছি আন্ডারগ্রাউন্ড বলতে কি বোঝায়। ঠিক আছে, বুঝতেই পারছিস আন্ডারগ্রাউন্ড মানে যে মাটির নিচে যে জিনিসটা থাকবে। An underground cable essentially consists of two or more conductors covered with suitable insulation and surrounded by a protecting cover, যেটা আগের দিন অলরেডি বললাম। মানে কি, এক ধরনের কেবল যেটা কিনা টু ওয়ান অর মোর কন্ডাক্টর, যেটাতে একটা কন্ডাক্টর থাকতে পারে এবং অনেক বেশিও থাকতে পারে। আগের দিন যে ছবিটা আমি তোদেরকে দিয়েছিলাম সেটাতে দেখ ম্যাম তিনটে আছে। তিনটে কন্ডাক্টর ছিল, আগের দিন বললাম। সেটা কিন্তু একটাও থাকতে পারে, তাই না? আমি আগে ওই কথাটাও মেনশন করে দিয়েছিলাম যে একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। যে ছবিটা মেনশন করে আমরা আঁকলাম সেটাতে তিনটে কন্ডাক্টর ছিল, তাই না? তাহলে কি না, একাধিক, এক এবং একাধিক কন্ডাক্টর থাকতে পারে, এবং সেগুলোকে কি করতে হবে, সুইটেবল ইনসুলেশন করা থাকতে হবে। ইনসুলেশন মানে একটা যাতে প্রোটেকশনের জন্য ইনসুলেশন করা হয় সেটা জানিস। অ্যান্ড সারাউন্ডেড বাই এ প্রোটেক্টিং কভার, বা প্রোটেক্টিং যে কভার গুলো হয় সেই কভার গুলো দিয়ে সেটাকে আবৃত করা থাকবে, ঢাকা দেওয়া যাবে, বা চারপাশে একটা বেষ্টন করে রাখা যাবে। ঠিক আছে, সেই কেবলগুলোকে আমরা বলছি আন্ডারগ্রাউন্ড কেবল। That although several types of tunnel cables are available, the type of cable to be used will depend upon the working voltage and service क्या requirement. হচ্ছে ম্যাম? Working voltage, স্পষ্ট শোনা যাচ্ছে, হ্যাঁ বল। কথাটা স্পষ্ট শোনা শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, যেটা বলছিলাম, দেখ এই যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আমাদের ভোল্টেজ, কতটা ভোল্টেজে আমরা কাজ করব, বা সার্ভিস রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের কিন্তু কেবল ইউজ করা হয়। তো এই যে পয়েন্টগুলো রয়েছে সেটা আগের দিন তোদেরকে বলেওছি, দেখবি আশা করি বুঝতে পারবি। এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, কি কি নেসেসিটি লাগবে। যেমন কি দেখ, কয়েকটা বলে দিচ্ছি। দ্য কেবল মাস্ট বি প্রোভাইডেড উইথ সুইটেবল মেকানিক্যাল প্রোটেকশন সো দ্যাট ইট মে উইথস্ট্যান্ড দ্য রাফ
ইউজ ইন লেইং আউট। সব থেকে লাস্টের আগের পয়েন্টটা দেখ, একটা করেই বলে দিচ্ছি এই কারণে এটা এই যখন প্রথমেই বললাম তখনই এই কথাটাই বললাম যে যখন আমাদের মাটির নিচে এটাকে আমরা ব্যবহার করব মেকানিক্যাল প্রোটেকশনের জন্য, যাতে সেটা রাফনেস, যে কঠোরতা মাটির ভেতরে যে ইয়েটা থাকে, রাফনেসটা থাকে, সেটাকে যাতে সেটার সাথে যদি ডিল করতে পারে, সেটার সাথে যেন নিজেও মলিন না হয়ে যায়। আমাদের মাটির নিচে কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে, আমাদের ওপরে এত মানুষ থাকে, এত যানবাহন যাচ্ছে, ঘর বাড়ি হচ্ছে, সে সমস্ত কিছুর কিন্তু একটা চাপ থাকে, এবং মাটির নিচের কিন্তু একটা নিজস্ব কিন্তু একটা তাপ থাকে। সেসব কিছু হলেও বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা সোক করছে মাটির নিচে, সেটাও যাচ্ছে মাটিতেই, তাই না? তো সেই সব কিছুর সাথে কিন্তু যাতে ডিল করতে পারে সেই রকম ধরনের কিন্তু কেবল গুলোকে হতে হবে। তারপরে কি, দ্য কেবল মাস্ট হ্যাভ প্রপার থিকনেস অফ ইনসুলেশন ইন অর্ডার টু গিভ হাই ডিগ্রি অফ সেফটি অ্যান্ড রিলায়েবিলিটি অ্যাট দ্য ভোল্টেজ ফর হুইচ ইট ইজ ডিজাইনড। এটাকে কিভাবে ডিজাইন করা হয় না, এর থিকনেসটাকে বা এর থিকনেসটা কতটা হবে। অ্যাকচুয়ালি কিন্তু কন্ডাক্টর গুলো কিন্তু একদম ভেতরের অংশ। এই যে কন্ডাক্টরের আগের দিন যেটা বলেছিলাম, দেখ কন্ডাক্টর তিনটে রয়েছে, কন্ডাক্টর একটা থাকুক, দুটো থাকুক, তিনটে থাকুক, 10টা থাকুক, যাই থাকুক না কেন, কিন্তু তার উপরে যে প্রোটেক্টিং যে কভারটা থাকবে সেটা কতটা দরকার তার মধ্যে, এবং তার সেফটিটা কতটা হলে বাইরের যে সমস্ত কি বলবো ওগুলোকে, বাইরে যে সমস্ত জিনিসগুলো থেকে প্রোটেকশনের জন্য আমাদেরকে কাভারিং গুলো করা হচ্ছে, লেয়ার গুলো দেওয়া হচ্ছে, সেই সবকিছু কিন্তু ডিপেন্ড করছে কন্ডাক্টরের উপর। কন্ডাক্টর কতটা নিতে পারবে এবং সে কতটা এই যে সেফটি পারপাস, এই যে সেফটি অ্যান্ড রিলায়েবিলিটি অ্যাট দ্য ভোল্টেজ ফর হুইচ ইট ইজ ডিজাইন, যেভাবে এটাকে সেইভাবেই কিন্তু এটাকে ডিজাইন করা হয় সেই কন্ডাক্টর গুলোর উপরে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখবি। তারপরে আসছে কোর অর কন্ডাক্টরস। কোর, এই যে কথা বললাম, কোর, কন্ডাক্টর, কেবল, এগুলো কিন্তু একই জিনিস। ঠিক আছে, শুধুমাত্র কেবল জিনিসটা কি না, যেটাকে শুধুমাত্র আমরা ইনসুলেশন করা থাকবে, প্রোটেক্টিভ কভার থাকবে যেগুলোর মধ্যে। ঠিক আছে, বাকি কোর, কন্ডাক্টর সেগুলো কিন্তু সেম কথা। ঠিক আছে, দেখ, এ কেবল মে হ্যাভ ওয়ান অর মোর দেন ওয়ান কোর অথবা কন্ডাক্টর ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সার্ভিস। মানে সার্ভিসের টাইপের উপর ডিপেন্ড করে কোরগুলো ডিপেন্ড করে, কোরের সংখ্যাগুলো ডিপেন্ড করে। ঠিক আছে, তারপরে দেখ যেটা লেখা আছে ইনসুলেশন। এবার জিনিসগুলোতে আসছি, দেখ এই লেয়ার গুলো যেগুলো আছে না, আগের দিন যেটা বললাম, এই যে এই লেয়ার গুলো তোদেরকে বললাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোদেরকে লাস্ট থেকে বলেছিলাম সার্ভিং, আরমারিং, বেডিং, লেড সিট বা মেটালিক সিট, তারপর পেপার ইনসুলেশন, তারপর কন্ডাক্টর বলেছিলাম। দেখ এতক্ষণে আসছে, তো এই লেয়ার গুলোর থেকে দেখ, আগের দিন আমি তোদের লাস্ট থেকে পড়িয়েছিলাম সার্ভিং, আরবানিং, বেডিং, মেটালিক সিট, পেপার ইনসুলেশন, কন্ডাক্টর, এইভাবে পড়িয়েছিলাম। আজকে বলছি ফার্স্ট থেকে। ঠিক আছে, এই কোর বা কন্ডাক্টর একদম প্রথমেই যেটা থাকবে, একদম ভেতরে যে জিনিসটা থাকবে, যে মেটেরিয়ালটা দিয়ে, সেটা তো বুঝতেই পারছি কন্ডাক্টর থাকবে, সেই কন্ডাক্টর গুলোকে কোরও বলতে পারবো। ঠিক আছে, তো এটা ফার্স্ট থাকছে। তারপরে কি থাকছে, ইনসুলেশন। ইনসুলেশনটা কি হয়, যে পেপার গুলো আছে না, ইমপ্রেগনেটেড পেপার, হ্যাঁ, তারপরে তোর বিভিন্ন ধরনের থাকে, সেই পেপার ইনসুলেশন করা হয় বলে সেটাকে আমরা পেপার ইনসুলেশন, পেপার দিয়ে ইনসুলেশনটা করা হয় বলে সেই পার্টিকুলারলি ইনসুলেশন যে লেয়ারটা থাকে সেটাকে আমরা পেপার ইনসুলেশন বলি। ম্যাম ওর পেপারের কাজটা কি? পেপারের কাজটা বলছি, দেখ আছে বলছি। পেপারের যেটা কাজ সেটা তো একটা ইনসুলেটর, বুঝতেই পারছি পেপার জিনিসটা কি, সেটা তো একটা ইনসুলেটরের কাজ করে না। তার মানে কি, যাতে ভেতরে যে কেবল গুলো থাকে সেগুলোকে যাতে শুকনো রাখে, যাতে কোনো রকম ভাবে ময়েশ্চার ভেতরে ঢুকতে না পারে। এগুলো সবগুলোই কিন্তু একটা করে ইনসুলেশন করা হয়েছে, ইনসুলেটর। ঠিক আছে, ইনসুলেটিং মেটেরিয়াল, মানে যাতে ওইটার মধ্যে আর মানে মানে শর্ট মানে কারেন্টে যাতে ফ্লো না করতে পারে। কোনো রকম ভাবেই যেন লিক না হয়, এক তো ভেতর দিকে যাচ্ছে, যেন প্রপার ভাবে ইলেকট্রিসিটি ফ্লো করে, সেটা একটা কারণ। ভেতরের জিনিস যাতে বাইরে আসতে না পারে, ভেতরে যদি কোনো রকম ফল্ট হয় সেটা যেন বাইরে আসতে না পারে। আর বাইরের থেকে কেন করা হচ্ছে না, বাইরের জিনিস, বাইরের যে সমস্ত আর্দ্রতা আছে, সুরক্ষতা আছে, রাফনেস আছে, যাই হোক না কেন, সেই সব জিনিসগুলো, ময়েশ্চার গুলো যাতে ভেতরে ঢুকতে না পারে।
তাই না? আমরা তো জানি যে ইলেকট্রিসিটির জন্য ময়েশ্চারটা কতটা হার্মফুল, তাই না? সেই হ্যালো ম্যাম, হিসাবে। হ্যাঁ বল। আমি বলছি যে কন্ডাক্টরটা ওইটা মানে এতগুলা সেফটি ডিভাইসের ভিতরে থাকবে? হ্যাঁ, এরকম ভাবেই থাকে। দেখ, এই যে পেপার ইনসুলেশন বললাম, এটা পেপার দিয়ে ইনসুলেশনটা করা হচ্ছে, ওই জন্য আমরা এটাকে পেপার ইনসুলেশন বলছি। দেন আসছে পেপার, দেখ এখানে দেখ ইনসুলেশনের জায়গায় লেখা আছে ইচ কোর অর কন্ডাক্টর ইজ প্রোভাইডেড উইথ এ সুইটেবল থিকনেস অফ ইনসুলেশন, দ্য থিকনেস অফ লেয়ার ডিপেন্ডিং আপন দ্য ভোল্টেজ টু বি উইথস্টুড বাই দ্য কেবল। যতটা কেবিলটা ধারণ করতে পারবে, যতটা তার উইথস্ট্যান্ড করার ক্ষমতা আছে, দ্য কমনলি ইউজ মেটেরিয়াল ফর ইনসুলেশন আর ইমপ্রেগনেটেড পেপার। বললাম না ইমপ্রেগনেটেড পেপারটা লাগে। তারপরে কি ভার্নিশ ফেব্রিক, যেটাকে আমরা এম্পায়ার টেপও বলি। তাছাড়া আর কি লাগে, রাবার মেটেরিয়ালও, রাবার যে মিনারেলস কম্পাউন্ড গুলো থাকে রাবারের, রাবারটা তো আমরা একদম ডিরেক্ট নিয়ে নিতে পারি না, তো যেটা মিনারেলস কম্পাউন্ড থাকে রাবারের, সেগুলো দিয়েও কিন্তু ইনসুলেশনটা করা হয়। মেইনলি আমরা পেপার দিয়ে করি, তাই সেটাকে আমরা পেপার ইনসুলেশন বলি। ঠিক আছে? যদি আমরা ইনসুলেশনও লিখি, যদি আমরা যখন ড্রয়িংটা করবো, তখন আমরা শুধু ইনসুলেশন লিখলেও কিন্তু ক্ষতি নেই। পেপার ইনসুলেশন কথাটা যদি, পেপার কথাটা যদি আমরা বাদ দিই, শুধু ইনসুলেশন করি, তাহলেও কিন্তু কোনো ভুল নেই। তারপরে আসছে মেটালিক সিল, যেটার কথা আমি তোদের বললাম। মেটালিক সিল লেখারই চেষ্টা করবি, কারণ এই যে ছবিটা আছে সেখানে দেখ লেড সিল লেখা আছে, তাই না? লেড তো আমরা জানি লেড একটা পদার্থ, সেই লেড দিয়েও তৈরি হয়, অনেক সময় অ্যালুমিনিয়াম দিয়েও তৈরি হয়। লেড দিয়ে তৈরি হলে সেটাকে লেড সিল বলে, অ্যালুমিনিয়াম বলে অ্যালুমিনিয়াম সিল বলে। তো মোরওভার, এটা লেড হোক আর অ্যালুমিনিয়াম দুটোই যাই হোক না কেন, এটা তো মেটালিক সিড, তাই না? তো আমরা মেটালিক সিড করবো। ঠিক আছে? এটা কি না, অ্যাসিড বা অ্যালকালি ক্ষার বা যে সমস্ত অ্যাসিড গুলো থাকে, অ্যাসিড কম্পাউন্ড গুলো, সেগুলোর থেকে যাতে শেপ রাখে, সেটার জন্য এই মেটালিক সিডটা ইউজ করা হয়। ঠিক আছে? মেইনলি ময়েশ্চার, গ্যাস এবং অন্যান্য যে সমস্ত লিকুইডস গুলো থাকে, সেটা অ্যাসিড হতে পারে, অ্যালকালি হতে পারে, সেই সব জিনিসগুলোর থেকে ভেতরে যে কন্ডাক্টর সেটাকে প্রোটেক্ট করে রাখে। তাছাড়া কাকে প্রোটেক্ট করছে বলতো মেটালিক সিড? ইনসুলেশন, পেপার ইনসুলেশন যেটাকে করা হয়, যে ইনসুলেশন যে লেয়ারটা আছে সেটাকেও কিন্তু প্রোটেক্ট করছে, তাই না? এই যে লেড সিড দেখছিস, লেড সিডের ভেতরে কি রয়েছে? কন্ডাক্টরকে করার আগে তাকে তো পেপার ইনসুলেশনটাকে নাকি প্রোটেক্ট করতে হবে, তাই না? তাই আমরা তখন বলবো যে পেপার ইনসুলেশন যে লেয়ারটা থাকে সেটাকেও কিন্তু মেটালিক সিড প্রোটেক্ট করে। তাহলে কি আলটিমেট হচ্ছে না, কন্ডাক্টর গুলোকে সে সেভ করছে। ঠিক আছে? দেন আসছে বেডিং। দেখ ছবিটা দেখ, লেড সিটের পরে আছে বেডিং। একটা ব্ল্যাক কালারের যে অংশটা আছে সেটা হচ্ছে ক্রস করা আছে, সেটা হচ্ছে বেডিং। বেডিং মানে কি? দেখ এখানে কি লেখা আছে, ওভার দ্য মেটালিক সিড, মেটালিক সিডের ওপরে দেয়ার ইজ এ লেয়ার অফ বেডিং উইচ কনসিস্ট অফ এ ফাইবারাস মেটেরিয়াল, মানে তন্তু জাতীয় মেটেরিয়াল দিয়ে গঠিত। তন্তু জাতীয় জিনিস আমরা ভূগোলে পড়েছিলাম, এগুলোকে তন্তু জাতীয় জিনিস বলে, তাই না? সেটার কাঠ। মধ্যে সবথেকে অন্যতম ছিল আহ পাট, জুট। ঠিক আছে? তো জুটটাকে আমরা হেসেন টেপ বলি, জুট টাইপেরই জিনিস। তো ওগুলো, ওই বেডিং যেটা তৈরি হয় সেটা মেনলি জুট দিয়েই তৈরি হয়। ঠিক আছে? ফাইবারাস মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, তন্তু জাতীয় জিনিস দিয়ে। কারণ ওগুলো খুব ওই মেটালিক সিড আর আর্মানিং এর মধ্যে বেডিংটা কিন্তু খুব ভাইটাল জিনিস। ঠিক আছে? বেডিংটা বেশিরভাগ পরে, বেডিং এই এই কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ম্যাম কথাটা কাটা কাটা আসছে। শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বেডিং যে জিনিসটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবি যে কি আমাকে ম্যাম দেখবো যে আরেকবার বলুন। কি কি জিনিস, কি ম্যাম কি বেডিংটা আরেকবার বলুন। মেটেরিয়াল। বেডিং জিনিসটা কি, মেটেরিয়াল মেটালিক সিটের পরে থাকে পরের লেয়ার, এই যে মেটালিক সিট যেটা আছে সেটার পরের লেয়ার হচ্ছে বেডিং। তার মানে কি না, বেডিং এর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে লেড সিট যেটা থাকে বা মেটালিক সিট যেটা থাকে সেটাকে প্রোটেক্ট করা। ঠিক আছে? তার অবস্থানটা কোথায় সেটা বলবি, আর্মারিং আর লেড সিটের মাঝে বা মেটালিক সিটের মাঝে হলো। এবার বেডিংটা হচ্ছে কি দিয়ে তৈরি সেটা দেখবো। বেডিংটা দূর বাবা, এরা কেন
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ শোনা ম্যাম। যাচ্ছে। আচ্ছা দেখ, বেডিং যেটা বলছি সেটা হচ্ছে দেখ লাস্টে আমরা কোন মেটেরিয়াল কি জিনিস দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা লেয়ার কি কি দিয়ে কম্পাউন্ড দিয়ে তৈরি হয় সেটা আগে আমরা ফলো করব। দেখ বেডিংটা কি দিয়ে তৈরি হচ্ছে, দেখ ওভার দ্য মেটালিক সিড, যেটা বললাম মেটালিক সিডের ওপরে যে লেয়ারটা থাকে, দ্য লেয়ার অফ বেডিং হুইচ কনসিস্ট অফ এ ফাইবারাস মেটেরিয়াল, তন্তু জাতীয় জিনিস বা তন্তু জাতীয় পদার্থ লাইক জুট, এইসব নিয়ে কিন্তু ওই মেটালিক এই বেডিংটা তৈরি হয়, বেডিং এর যে লেয়ারটা থাকে সেটা তৈরি হয়। হুম। তারপরে কি, দ্য পারপাস অফ বেডিং ইজ টু প্রোটেক্ট দ্য মেটালিক সিড রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য করোশন অ্যান্ড মেকানিক্যাল ইনজুরি ডিউরিং দ্য আর্মারিং। আর্মারিং পর্যন্ত যদি কোনো ইনজুরি ঘটে, যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেই আর্মারিং এর, হ্যাঁ বল বল কি বলছিস? সুব্রত বল কি বলছিস? হ্যাঁ ম্যাম, কিছু বলিনি, মাইকটা অন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দেখ আর্মারিং পর্যন্ত যদি কোনো ক্ষতিগ্রস্ত কোনো মেকানিক্যাল ইনজুরি ঘটে এবং সেটার থেকে যদি করোশন মানে হচ্ছে কি বলবো, অ্যাকচুয়ালি করোশন মানে হচ্ছে ঘর্ষণ, মানে যেটাকে মরচে টাইপের বলে, সেই জিনিসগুলো যদি ঘটে সেগুলো তো এক ধরনের ক্ষয়, তাই না? তো সেগুলোর পর যাতে রেজিস্ট্যান্সটা যাতে বজায় থাকে, যে রেজিস্ট্যান্স মানে রোধটা, যে রোধের যে ক্ষমতা বললাম যে অনেক বেশি থাকে, হাই থাকে, আর্মারিং পর্যন্ত যদি ক্ষতিগ্রস্ত হয় সেই জিনিসটাকে, যে মেটালিক সিড পর্যন্ত যে করোশনের যদি আসতে থাকে বা যে ইনজুরিটা যদি আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকে, তাহলে তো কন্ট্রাক্টর গুলো ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তাই সেটা মেডিকেল কাজটাকে না, আর্মারিং এর পরে যেহেতু থাকে, আর্মারিং পর্যন্ত যদি কোনো ইনজুরি হয়, সেটা মেটালিক সিডে কিছুতেই সে পৌঁছাতে দেবে না, মানে সেই রকম প্রপার্টি বা সেই রকম কনস্ট্রাকশন অনুযায়ী সেটাকে ইনস্টল করা হয় বা সেটাকে সেট করা হয়, ঠিক আছে? দেন আসছে আর্মারিং। জিনিসটা হচ্ছে বেডিং এর পর, তার মানে কি আর্মারিং এর প্রথম কাজ কি হচ্ছে না, বেডিং কে প্রোটেক্ট করা, তাই তো? তাই তো নাকি, হ্যাঁ হচ্ছে ম্যাম। তো? হ্যাঁ যেহেতু ম্যাডাম। হ্যাঁ ম্যাম। বেডিং এর পর থেকে, এই যে বেডিং এর পর আর্মারিং আছে, তার মানে আর্মারিং এর ফার্স্ট কাজ কি, বেডিং কে প্রোটেক্ট করা, তাই তো? শুনতে পাচ্ছিস হ্যাঁ তো? ম্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম। ঠিক আছে। দেখ কাজে over the bedding, armor is provided which consists of one or two layer of galvanized steel wire. Galvanized steel wire দিয়ে তৈরি হতো অথবা স্টিল টেপ দিয়ে তৈরি হবে, যে কোনো একটাও লেয়ার থাকতে পারে, দুটোও লেয়ার থাকতে পারে। আর্মারিং এর ক্ষেত্রে দুটো লেয়ারও থাকতে পারে, একটা লেয়ারও থাকতে পারে, ঠিক আছে? সেটা ডিপেন্ড করে তাদের ক্যাপাসিটি বা বিভিন্ন ইয়ের উপর ডিপেন্ড করে, সার্ভিসের উপর ডিপেন্ড করে। আর্মারিংটা তাহলে কি হচ্ছে না, বেডিং কে প্রোটেক্ট করছে ফার্স্ট অফ অল। তারপরে আমরা বলবো এটা দুটো লেয়ার, এক বা দুই লেয়ার দিয়ে তৈরি হয়, গালভানাইজ স্টিল ওয়্যার অথবা স্টিল টেপ দিয়ে। তারপরে কি লেখা আছে, ইট পারপাস ইজ টু প্রোটেক্ট দ্য কেবল ফ্রম মেকানিক্যাল ইনজুরি while lying it and during the course of handling, ঠিক আছে? আর্মারিং মে নট বি ডান ইন কেস অফ সাম কেবলস, মানে সব সময় কিন্তু আর্মারিংটা যে করা হয় সব ক্ষেত্রে সেটা কিন্তু নয়। যেগুলো মেন করা হয় বেডিং, মেটালিক সিড, এইসব জিনিসগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, অনেক সময় আর্মারিংটা করাও হয় না, সব ক্ষেত্রে করা হয় না, ঠিক আছে? তো এটাকে আমরা অপশনাল বলতেও পারি। তো তারপরটা কি, সার্ভিং। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় আর্মারিং, কিছু কিছু ক্ষেত্রে করা হয় না। সার্ভিং, তারপর সার্ভিংটা হচ্ছে সব থেকে বাইরের যে লেয়ারটা থাকে সেটাকে আমরা সার্ভিং বলি। তাহলে কি হচ্ছে, ইন অর্ডার টু প্রোটেক্ট আর্মারিং ফ্রম অ্যাটমসফেরিক কন্ডিশন, সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, সব থেকে বাইরের লেয়ার মানে কি, সেটাকে সব থেকে বেশি লড়াই করতে হচ্ছে অ্যাটমসফিয়ারের ওপর। হ্যাঁ, মজবুত থাকতে ক্লাইম্যাটিক হবে। যে সমস্ত ঝঞ্ঝা, যা সমস্ত কিছুই হোক না কেন, ক্লাইম্যাটিক পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করতে হচ্ছে সার্ভিং, ঠিক আছে? তার মানে কি, সার্ভিং কিন্তু গোটা ভেতরে সমস্ত লেয়ার ইনক্লুডিং কেবল, ইনক্লুডিং ওই কোর যে কন্ডাক্টর গুলো থাকে সেগুলোকে পর্যন্ত সার্ভিং কিন্তু প্রোটেক্ট করে রাখে, তাই তো? This is known as serving. Bedding, armoring, and serving are only applied to the cables for the protection of conductor insulation and to protect the metallic sheath from mechanical injury. Mechanical injury থেকে এগুলোকে প্রোটেক্ট করে রাখে। তারপর আছে ক্লাসিফিকেশন অফ কেবল, এটাও তোদেরকে বলেছিলাম। দেখ
ক্লাসিফিকেশন বলতে আমরা কি বুঝি, এটাকে কিভাবে শ্রেণীতে আমরা ভাগ করব। অনেক রকম ভাবে কিন্তু এর সার্ভিস অনুযায়ী কিন্তু বিভিন্ন ভাগে এটাকে ভাগ করা হয়। তো দেখ একটা তোদেরকে ক্রস সেকশনাল বরাবর ইয়েটা দিয়েছি, একটা ফিগার দিয়েছি, ডায়াগ্রাম। এটা ছিল সাইড বরাবর, ঠিক আছে? যদি আমরা সাইড থেকে কাটি, সাইড বরাবর যে লেয়ার গুলো সেটাকে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে ক্রস সেকশনাল বরাবর। একদম মাঝামাঝি যদি কাটি তাহলে কি হবে আলটিমেট, বলেছিলাম না যে অনেক সময় কি হয় না, যেটা আর্মারিং সেটা অনেক সময় নাও থাকতে পারে। তো এখানে দেখ আর্মারিং সেরকম ব্যাপারটা নেই। ভেতরে কি রয়েছে, সব দিকে ভেতরে ওয়ান কন্ডাক্টর, একটা কন্ডাক্টর আমরা দেখতে পাচ্ছি চোখের ইয়েতে। তারপরে কি আছে দেখ, কপার, তারপরটা কি আছে না, ইমপ্রেগনেটেড পেপার। ঠিক আছে, প্রথমে দেখ কপার কন্ডাক্টর লেখা আছে, স্ট্যান্ডার্ড কপার কন্ডাক্টর, তারপরে আছে ইমপ্রেগনেটেড পেপার, তার মানে কি পেপার ইনসুলেশন, সেই লেয়ারটার কথা বলছি। তারপরে কি আছে দেখ, বেডিংটাও কিন্তু খুব ছোট্ট অংশ ধরে থাকে, তো ওই যে তন্তু জাতীয় জিনিসগুলো যেটা লাগানো থাকে সেটা কিন্তু খুব শর্ট, মানে খুব ছোট্ট একটা লেয়ারে ইয়ে করা থাকে। এই দেখ বেডিং যেটা থাকে সেটা খুব ছোট্ট ধরনের অংশ থাকে, এখানে ছবিতে দেখলে বুঝতে পারবি না, এটাতে বুঝতে পারবি। বেডিংটা কিন্তু খুব শর্ট থাকে, একদম ছোট্ট একটা লেয়ারে ইয়ে করা থাকে। তারপরে আসছি লেড সিট, তারপরে আসছি সার্ভিং। ঠিক আছে, তাহলে আমাদেরকে এবার দেখতে হবে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন গুলো কিভাবে করবে দেখ, কেবল ফর আন্ডারগ্রাউন্ড সার্ভিস মে বি ক্লাসিফাইড ইনটু ওয়েজ অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ইনসুলেশন মেটেরিয়াল ইউজড, দেয়ার ম্যানুফ্যাকচারার টাইপ। ইনসুলেশন যে মেটেরিয়াল গুলো, ইনসুলেটিং মেটেরিয়াল গুলো যেগুলো দিয়ে তৈরি হচ্ছে লেয়ার গুলো, সেগুলো টাইপের উপর ডিপেন্ড করে। তারপর কি দ্য ভোল্টেজ ফর হুইচ দে আর ম্যানুফ্যাকচার, যে ম্যানুফ্যাকচার মানে যখন এটা তৈরি করা হচ্ছে তখন যে ভোল্টেজ ক্যাপাসিটি এটার মধ্যে রাখা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে, সেই ভোল্টেজ ক্যাপাসিটির উপর এটা ডিপেন্ড করে। হাউএভার দ্য লেটার, এক মিনিট দাঁড়া তো, হ্যাঁ, later method of classification is generally preferred, according to which cable can be divided into following steps, ফলিং গ্রুপস। দেখ কি কি লেখা আছে, এলটি কেবলস, এলটি কেবল এরকম ভাবেই আমরা শুনি সাধারণত, আমরা লো টেনশন কেবল এগুলো জানি না, আমরা শর্ট ফর্ম গুলোই বেশিরভাগ ইউজ করি। আমাদের এবার শর্ট ফর্মে বলবো না, শর্ট ফর্ম গুলো ব্র্যাকেটে রেখে দেবো, মেন যেগুলো কথা সেগুলোই বলবো। দেখ লো টেনশন, লো টেনশনের যেটা ক্যাপাবিলিটি, ভোল্টেজ ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে 1000 ভোল্ট, 1000 ভোল্ট, ঠিক আছে, আপ টু 1000 পর্যন্ত এর ক্যাপাবিলিটি ভোল্ট। এবার আসছি হাই টেনশন এইচটি কেবল, এটার যেটা ক্যাপাসিটি রেটিং যেটা বলবো সেটা হচ্ছে 11,000 ভোল্ট, 11,000। তারপরে আসছি সুপার টেনশন, সুপার টেনশন মানে বুঝতেই পারছি টেনশনটা অনেক বেশি হাই হবে, সেটা কি 22 কেভি টু 33 কেভি, 22 কেভি থেকে 33 কেভি পর্যন্ত এর ক্যাপাবিলিটি। এক্সট্রা হাই টেনশন মানে ইএইচটি কেবল বলা হয় এগুলোকে, এগুলো কি, এগুলোর ক্যাপাবিলিটি হচ্ছে 33 কেভি থেকে 66 কেভি পর্যন্ত। তারপরে আসছি এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল, সেটা হচ্ছে 132 ভোল্ট, 132 ভোল্ট। এটা কেভি হবে, বুঝলি, এটা কিলো ভোল্ট হবে, আমার ভুল হয়েছে একটু, এটা কিলো ভোল্ট হবে, 132 কিলো ভোল্ট। ওকে, ম্যাম আমি বলছি তাহলে এই যে এই যে ট্রেন গুলো চলছে, ওই ট্রেন গুলো মানে কিসের মধ্যে পড়ছে? কোনগুলো? ট্রেনের যে কারেন্টটা মানে 25,000 ভোল্ট যেটা হচ্ছে, তা কোনটার মধ্যে পড়বে বল, সুপার, কোনটার মধ্যে পড়বে? সুপারটার মধ্যেই পড়বে তো মনে হচ্ছে। ইয়েস, সুপারটার মধ্যে পড়বে। আমরা তো ওই কারণে না ভোল্টেজ, যেগুলো ভোল্টেজ ওয়াইজ যেগুলো ভাগ করে দিয়েছি, এটার যে রেটিং গুলো দিচ্ছি সেই রেটিং গুলো দেখেই তো আমরা বুঝতে পেরে যাবো কোনটা কোন ভোল্টেজ, কোনটা কোন কেবলের মধ্যে দিয়ে পড়ছে, তাই না? দেখ এরপরে যেটা আসছে সেটা সিঙ্গেল কোর, 2 কোর, 3 কোর, 4 কোর এরকম হতে পারে, যেটা তোদেরকে ফার্স্টে যেটা বললাম 3টে কেবিল ছিল সেই অনুযায়ী কিন্তু ভাগ হতে পারে। আর সিঙ্গেল কোর হতে পারে, 2 কোর হতে পারে, 4 কোর হতে পারে। তোদেরকে পরে আমি ছবিগুলো দেখাবো, এখন এই মুহূর্তে হয়তো আমার কাছে নেই। সবগুলোই ক্রস সেকশনাল এরকম ভাগ হয়, সেগুলো তোদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে? সিলেকশন অফ কেবিল, এগুলো জাস্ট একটুখানি করে পড়ে নিবি, কেবিল ইনস্টলেশন কিভাবে করা হয়, কি কি মেটেরিয়াল দিয়ে করা হয়, যে ইথিলিন, প্রোপিলিন, রাবার, ক্রস লিঙ্ক, পলিইথিলিন, ঠিক আছে, এইসব জিনিসগুলো একটুখানি করে পড়ে নিবি। তারপরে যেটা আসছি, এটা শুধু কেবিল ছিল, এবার আন্ডারগ্রাউন্ড কেবিলটাও একটু বলে দিই।
দেখ, আন্ডারগ্রাউন্ড কেবিলটাও তাই, আগের দিন বললাম এগুলোই আছে। শুধু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়াল। অনেকে ভুলে যাচ্ছিস, কালকে যেগুলো দিয়েছিলাম অনেকেই ভুলে গেছিস আমি জানি, কিন্তু তো আজকে আবার দিয়ে দিলাম। দেখ, ইনসুলেটিং মেটেরিয়ালের যে কেবলের মধ্যে যেগুলো আমরা ইউজ করি, রাবার, ভালকানাইজড ইন্ডিয়া রাবার, ভিআইআর, পিভিসি, ভ্যালকানাইজড ক্যামব্রিক, এইসব ইমপ্রেগনেটেড পেপার, এইসব জিনিসগুলো কি কি তার মধ্যে কি কি প্রপার্টি থাকা উচিত সেই সবগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটু করে পড়বি যাতে তোদের মনে থাকে। ম্যাম এগুলো মনে রাখার সুবিধার জন্য আমি দিয়েছি। দেখবি সবগুলোর ক্ষেত্রে কিন্তু কম্পেয়ার করছি প্রায় ওগুলো দিয়ে ম্যাক্সিমাম দেবেন গুলোই থাকবে। এগুলো সবগুলোই তো ইনসুলেটিং মেটেরিয়াল, তাই এদের মধ্যে কিন্তু সিম্পল যে কমন প্রপার্টি যেগুলো সেগুলো কিন্তু সব সেম থাকবে। শুধুমাত্র দেখবি যে রেটিং, এই যে ডাইলেকট্রিক স্ট্রেন্থ বা এইসব জিনিসগুলো কিছু কিছু ইয়ে হবে, যে সংখ্যাগুলো সেগুলো ইয়ে হবে। এটা হচ্ছে টু দি পাওয়ার। দেখ 3 নম্বরে যেটা আছে না, যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ 10⁻17, ঠিক 10⁻7 ওহম, ওটা টু দি পাওয়ারটা ওরকম করে লিখেছি যেন গোলমাল না হয়। এই যে ইমপ্রেগনেটেড পেপার, পলিভিনাইল ক্লোরাইড, পলিথিন, পলিথিনটা লাগায় ভ্যালকানাইজ বিটুমিন, ভ্যালকানাইজ কেমব্রিক, কুট্টাপাচ্চা, এই যে। তারপরে হচ্ছে প্রপার্টিস গুলো দেখবি, প্রপার্টিস গুলো অনেকগুলো দিয়েছি, শর্ট শর্ট করে দিয়েছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। এগুলো সবাই কিন্তু পড়বি আগে, তারপরে নিজে লিখবি, না লিখলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না, আমি বলে দিলাম। দেখ, ম্যাম এগুলো প্রত্যেকটা দেখ, ওয়েবসাইটে দিয়ে moisture দেবেন। should not be enter the core of cable properties। আন্ডারগ্রাউন্ড কেবলের যে সমস্ত ইয়েগুলো থাকে সেগুলোর কি প্রপার্টি থাকা দরকার। তার মানে কি, প্রথমে দেখ, ময়েশ্চার শুড নট বি এন্টার দ্য কোর অফ দ্য কেবল। কেবলের মধ্যে কিছুতেই যাতে ময়েশ্চার ঢুকতে না পারে সেরকম প্রপার্টি থাকতে হবে। ইট মাস্ট হ্যাভ হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা অবশ্যই, ইনসুলেশন রেজিস্ট্যান্স যেটা থাকবে সেটাকে কিন্তু হাই হতে হবে। তারপরে কি, এটা এক ধরনের গুটাপাচ্চা হলো এক ধরনের ইনসুলেটিং মেটেরিয়াল, ঠিক আছে। তারপরেটা কি হচ্ছে, দ্য ইট শুড বি সাফিসিয়েন্টলি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল হতে হবে। ইট শুড নট বি কস্টলি, এটাকে খুব বেশি দামি হওয়া যাবে না। ইট শুড বি এবল টু উইথস্ট্যান্ড দ্য হিট প্রডিউস ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট। কারেন্ট যখন এটাতে মধ্যে ফ্লো করবে তখন কিন্তু যাতে সেই হিটটাকে ধারণ করার মতো বা হিটটাকে প্রবাহ ইয়ে করার মতো সেই ক্ষমতাটা যেন থাকে, সেটার সাথে লড়াই করার ক্ষমতাটা যেন থাকে, উইথস্ট্যান্ড, ঠিক আছে। তারপর কি, ইট শুড নট বি বাল্কি, এটাকে খুব বেশি বাল্কি হওয়া যাবে না, ওটাকে পুরু বলতে পারি, ঠিক আছে। ইট হ্যাজ হাই ডাইলেকট্রিক স্ট্রেন্থ টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল ব্রেকডাউন। ইলেকট্রিক্যাল ব্রেকডাউন যাতে না ঘটে সেটার জন্য ডাইলেকট্রিক্যালি স্ট্রেংথ থাকতে হবে। লো অ্যাবসর্পশন অফ ময়েশ্চার। ময়েশ্চার মানে হচ্ছে সিক্ততা, আমরা জানি আর্দ্রতা। সেই লো অ্যাবসর্পশন মানে কি, একটু ময়েশ্চারটাকে অ্যাবসর্ব করতে হবে, মানে যে কোনো জিনিসই করতে পারে। একটা কাঠকে যদি জলের মধ্যে ফেলে, সেই কাঠটাও কিন্তু কিছু পরিমাণ হলেও কিন্তু জলটাকে অ্যাবসর্ব করবে। তাই মানে আমি সেটা তোদেরকে উদাহরণ দেওয়ার জন্য বললাম। বাট কি না, এটার মধ্যে কি হবে, লো অ্যাবসর্পশন অফ ময়েশ্চার, জল শোষণ করার ক্ষমতাটা যেন খুব কম হয়। মেকানিক্যালি স্টেবল, কেমিক্যালি স্টেবল, কেমিক্যালি এটাকে শক্তপোক্ত হতে হবে বা স্টেবল হতে পারে। হাই মেকানিক্যাল স্ট্রেংথটা হাই হতে হবে। হাই টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড প্লাস্টিসিটি এবং টেনসাইল স্ট্রেংথটা হাই হবে। লো ভেলোসিটি অ্যাট ওয়ার্কিং টেম্পারেচার যখন ওয়ার্কিং টেম্পারেচার থাকবে তখন যেন লো ভেলোসিটি কাজ করে। লো থার্মাল কোফিশিয়েন্ট, টাফ অ্যান্ড ফ্লেক্সিবল। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্যাপার। সবাই পড়বি একটু ভালো করে মন দিয়ে, সবগুলো পড়বি, যে যখন প্রশ্ন আসবে তোদের অ্যাটলিস্ট 5-6টা অন্তত তোরা মনে রাখবি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। তোদের যেগুলো মনে হচ্ছে না এগুলো বেশি মনে রাখার সুবিধা সেগুলো করবি, বাট করবি কিন্তু, যে একটা মনে রাখলাম, দুটো মনে রাখলাম, হয়ে গেল, এরকমটা করিস না। অন্তত 6টাও মনে রাখার চেষ্টা করবি, 6-7টা। সেম এই যে পেপার, যে ইনসুলেটিং মেটেরিয়াল যেগুলো বললাম সেগুলোও তাই, অনেকগুলো রয়েছে। সেগুলোর মধ্যে যে ইমপ্রেগনেটেড পেপার, ভিআইআরটা পড়ে, ভালকানাইজড ইন্ডিয়া রাবার, এটা, তারপর রাবার, পিভিসি, এই জিনিসগুলো কিন্তু তুই মনে রাখবি, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হ্যালো ম্যাম, হ্যাঁ বল। আমি বলছি ম্যাম এগুলো সব ওয়েবসাইটে দিয়ে দিবেন। হ্যাঁ, ওয়েবসাইটে দিয়ে দেবো, ওগুলো তোরা মন দিয়ে ইয়ে করবি। আর ওয়েবসাইটে আরেকটা জিনিসও দেবো, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আর ওভারহেডের মধ্যে যে পার্থক্য,
তোদের কম্পিটিশনটা আগের দিন করিয়েছিলাম তো, যে অনেকদিন আগেই হয়েছে যদিও। তো ওটা কি বলেছিলাম যে দুটোর মধ্যে যদি তোরা কম্পিটিশনটা ঠিকঠাক করে রাখতে পারিস না, তার মধ্যে দিয়েও তোরা কিন্তু অনেক প্রপার্টি খুঁজে পেয়ে যাবি, যে কোনটার মধ্যে থাকে কোনটাতে থাকে না। নেক্সট ইয়ার যখন তোদের ওভারহেড ট্রান্সমিশন লাইন যখন থাকবে, তখন তোদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তখন তো তোদের আর আন্ডারগ্রাউন্ড থাকছে না। এবছর তোদের আন্ডারগ্রাউন্ড আছে, পরের বছর ওভারহেড থাকবে। তো এই কম্পারিজনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওগুলো একটু দেখবি, ঠিক আছে? হ্যাঁ, তোদের রেজিস্ট্রেশন হবে খুব তাড়াতাড়ি। যারা আইএমসি আছিস, তারা যাদের যা ডিউ আছে তারা কিন্তু সব তাড়াতাড়ি ক্লিয়ার করতে, ঠিক আছে? আমি তোদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো সেকেন্ড হাফে। সবাই ক্লাস করবি, সবাই অ্যাটেন্ড করবি, ম্যাম। ঠিক আছে? রাখলাম তাহলে। হ্যালো ম্যাম, হুম। আমি বলছি তাহলে এগুলো আজকে ওয়েবসাইটে দিয়ে দেবেন। হ্যাঁ, ওয়েবসাইটে দিয়ে দেবো। আর বিকালে ক্লাসটা 3টা থেকেই হবে? হ্যাঁ, বিকেলের ক্লাস 3টা থেকেই হবে, 3টার সময় সবাই সকালে অ্যাটেন্ড ক্লাসটাই করবি। আলাদা হবে না? সেকেন্ড হাফে অ্যাটেন্ডেন্স নেবো। ফার্স্ট হাফে ক্লাস করে যদি ফার্স্ট হাফে অ্যাটেন্ডেন্স দিই, সেকেন্ড হাফে কেউ থাকবি না, ওই কারণেই নিচ্ছি না। সেকেন্ড হাফে সবাই অ্যাটেন্ড করবি, অ্যাটেন্ডেন্স নেবো। বাকি আজকে সকালে যে সমস্ত কাজগুলো পড়াগুলো দিলাম সেগুলো বাড়িতে করবি। সেকেন্ড হাফে সেগুলো আলোচনা করবো, যার যা প্রবলেম থাকবে, ঠিক আছে? ম্যাম রেজিস্ট্রেশন করানো হবে? ঠিক আছে, নে রাখলাম।